বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বস আছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, এবং আমার ডানে রয়েছেন আরেকজন সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান গোলাম সরওয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, দেশের অর্থনীতি নিয়ে নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠ আছে। সাধারণ মানুষ ইনফ্লেশনের কারণে বা বাজারে গিয়ে তাদের অস্বস্তি প্রকাশ করছেন। সরকারের দিক থেকে এই বিষয়গুলো স্বীকার করা হচ্ছে এবং অ্যাড্রেস করবার একটা চেষ্টাও আমরা হয়তো কখনো কখনো দেখি। কিন্তু অর্থনীতি নিয়ে দেশ যখন সংকটে, সাধারণ মানুষ যখন বিপন্ন, তখন আমরা দেখি দুর্নীতির এক ধরনের মহোৎসবের চিত্র। প্রতিদিন এমন এমন খবর বেরোচ্ছে, বিশেষ করে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের, সেটা আসলে মানুষকে ভাবনায় ফেলে যে তারা আসলে কোথায় আছে। আপনার সাথে আমি কিছুটা একমতই আছি, কারণ মূল্যস্ফীতি এটা আমরা দেখতেই পাচ্ছি। এটা শুধু এখন না, এটা মানে কন্টিনিউ করেছি সেই করোনা থেকেই শুরুটা হয়ে গেছে। তারপরে আপনার সারা ওয়ার্ল্ডের বিভিন্ন রকমের অস্থিতিশীল অবস্থাটাও আমাদের প্রভাব পড়েছে। তেলের দাম বাড়া বিভিন্ন দেশে, এইসব নানান কিছুতে আমাদের দেশেও এইখানে একটা অস্থিরতা দেখা দিয়েছে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, সেটা একটা বিষয়, এবং সেটাকে সরকার বাজেটের মধ্য দিয়ে হোক বা বিভিন্নভাবে বাজারগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করার মধ্য দিয়ে কিন্তু যথাযথ চেষ্টা করছে। এখন কিন্তু এই যে বেড়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা এখন একটা স্থিতিশীল অবস্থায় এসেছে, যে তেলের দামটা বেড়ে যাচ্ছে, বা আমরা নিত্য প্রয়োজনীয় যে খাবার, যেই শাকসবজি কিছুদিন আগেও একটা মানে বেড়ে যাওয়া বা এক এক বাজারে এক এক রকম দাম, এই জিনিসটা দেখা যাচ্ছিল। কিন্তু এখন লক্ষ্য করবেন যে এই জায়গাগুলোতে একটা স্থিতিশীলতা এসেছে। এর মধ্যে আবার দেখেন একটু বন্যা বা আমাদের প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা যেটা বোঝাই, যে একটা সাইডে আমাদের সিলেট বা ওই সাইডে আবার একটা সব, এই নানান রকম জটিলতা চলছে দেশের মধ্যে। এর ভিতর দিয়েই আমরা চলার চেষ্টা করছি। সরকারের যে চেষ্টা আছে সেটা আপনি বাজেটের দিকে লক্ষ্য করেন। বাজেটের ক্ষেত্রে কিন্তু সরকার অন্য কোনো মানে যেই জিনিসগুলোর ব্যাপারে আমাদের অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস, সেই জায়গাগুলোতে কিন্তু সরকার বাজেটের ব্যাপারে তারা কঠোর ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যাপারে সরকার কিন্তু সচেতন হয়েছেন। সরকারের চেষ্টাটা অব্যাহত আছে। আর দ্বিতীয়টা, আপনার একটা প্রশ্ন আছে করাপশনের কথা। করাপশন তো আর রাতারাতি করাপশনটা না, করাপশনটা আমাদের এই দেশে একটা সময় ঢুকে গেছে। এই ঢুকে যাওয়াটা আমার মনে হয়েছে যে এটা আমাদের স্বাধীনতার পরে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলা শুরু হয়ে গেল, ওই সময়কাল থেকেই কিন্তু এইসব বিষয় নিয়ে নানান গুঞ্জন কথা শুরু হলো। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেই দেশের মধ্যে যেন একটা মানে রাজনীতিতে বলেন, রাজনীতিবিদরা রাজনীতি করবে কিনা সেরকম জায়গা ছিল না। তখন আর রাজনীতিবিদরা সঠিক জায়গায় ছিল না, যার কারণে চিন্তা চেতনায় বলেন, একক সিদ্ধান্তের ব্যাপার বলেন, অর্থনৈতিক বিষয়গুলোর বলেন, সব কিছুই আপনি ইমব্যালেন্সড হয়ে গেছিলো। এবং ওখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে শুরু হয়েছে। এখন যেই প্রচারণাটা আসছে, মূলত বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, কোনো কিছুই গোপন থাকছে না। যেটা একসময় অতি গোপনে হয়েছে, এখন আর এটা গোপন কেউ রাখতে পারছে না। ইদানিংকালে যেই করাপশনগুলো ধরা পড়ছে সেটা কিন্তু ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু বের হয়ে আসছে। এখন আর লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এই যে ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু এই সরকারই করেছেন, এবং সরকার কিন্তু বারবারই চেষ্টা করছেন যে এটার আওতায় নিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সিটা যাতে আরও বেশি হয়, সেই দিকটা কিন্তু নজর দিচ্ছেন। এখন এই যে করাপশনের বিষয়টা বলেন, করাপশনটা এখন তৃণমূল থেকে আরম্ভ করে একদম টপ পর্যায়ের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের করাপশন। এটাকে আপনি অর্থনৈতিক করাপশনই শুধু বলবেন তা না, আমি তো বলি করাপশন শুধু অর্থনৈতিক না, কাজের যে অবহেলা করে এটাও এক ধরনের করাপশন। মানে অর্থনৈতিক না হোক, কিন্তু এই যে অবহেলার কারণে এক একজন যার যেই কাজ করার প্রয়োজন সে সেই কাজটা করছে না, কিংবা নানান কনস্পিরেসি করছে, নানান রকমের সব কিছু নিয়েই একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। এবং সরকার কিন্তু
একটা যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে করাপশনের কারণে মানে আইডেন্টিফাই করা হচ্ছে, সরকার কিন্তু সেখানে হাত দিচ্ছেন না। কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের পক্ষ নিয়ে কথা বলছে বা আমরা বলছি। হয়তো আমাদের দৃষ্টির অজান্তে ঘটনা ঘটে গেছে, একটা কেন, এটা তো এখন ঘটছে না, এটা দীর্ঘদিন ঘটছে, যেটা আমাদের নলেজে আসেনি। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা স্ট্রিক্ট, যেটাই ধরা পড়ছে সে যত উচ্চ পর্যায়ে থাকুক সেই জায়গাগুলোতে আমরা ছাড় দিচ্ছে না। এবং আমার কাছে তো খুবই পজিটিভ মনে হচ্ছে, খুবই পজিটিভ মনে হচ্ছে। প্রশাসন বলেন, রাজনীতিবিদ বলেন। আরেকটা জিনিস আপনাকে আমি বলবো যে রাজনীতিবিদদের দিকে সবসময় সবার দৃষ্টিটা খালি রাজনীতিবিদদের দিকে। যেমন আমি করোনার কথা বলি, করোনার সময় আপনার 2-1টা মেম্বার, চেয়ারম্যান বা এক জায়গায় হয়তো কোনো করাপশন করছে, তারা কিন্তু কোন দলের সেটা কোনো বিষয় না, এই ধরনের কিছু একটু করেছে, এটা নিয়ে ব্যাপক হুলস্থুল হয়েছে। কিন্তু এরপরে প্রশাসনের কোন জায়গায় কি হচ্ছে এটা নিয়ে কিন্তু কারো নাড়াচড়া ছিল না। যেন প্রশাসন সবসময়ই ভালো আর রাজনীতিবিদরা সবসময়ই খারাপ, এই ধরনের একটা মানসিকতা মানুষের ভিতরে তৈরি হয়ে গেছিল। দৃষ্টিটা সম্পূর্ণ রাজনীতিবিদদের দিকে চলে গেছিল, যার কারণে অন্য সাইডটা নিয়ে কেউ মাথায় ঘামায়নি। এখন আস্তে আস্তে বের হচ্ছে যে সব জায়গাতেই কম আর বেশি ভালো এবং মন্দের মিশ্রণ। এবং আমরা আশা করি এই জায়গাটা যদি আমাদের বর্তমান সরকার শক্তভাবে ধরতে পারেন এই মুহূর্তে, এই জায়গাটা থেকেই আমাদের একটা বিশাল অ্যামাউন্ট, যেই অর্থটা আমাদের অপচয় হচ্ছে, এটা বেরিয়ে আসলে আমাদের যেই উন্নয়নটা যেভাবে গতিময় হয়ে এগিয়ে যাচ্ছে, এটা আরও ব্যাপকভাবে এগিয়ে যাবে। এই জায়গাগুলো আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার গোলাম সরোয়ার মিলন। ধন্যবাদ আমার প্রিয় সঞ্চালক জনাব জিল্লুর রহমান ভাই, আপনাকে, আমার প্রিয় সহ-আলোচক এবং চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আমি খুব গভীর মনোযোগের সাথে আপার কথা শুনছিলাম। আপার একটি বর্ণাঢ্য পরিবার থেকে রাজনীতিতে আসা লোক। প্রথম কথা হচ্ছে যে সত্যিকারভাবে আমি বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু 15 বছর ধরে ক্ষমতায় আছে, আওয়ামী লীগের রাজনীতিটা আওয়ামী লীগের রাজনীতিবিদদের হাতে আছে কিনা ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমার সন্দেহ আছে। কারণ 75 বছরের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আজকে যে চিত্রটা আমাদের সামনে আছে, মোটা দাগে যদি বলি, এই ঐতিহ্যের সাথে এই আওয়ামী লীগের বর্তমান অবস্থা যায় না। বলতে পারেন কিভাবে? আপনি যেটা বললেন যে অর্থনৈতিক সংকট, এটা তো আছেই বিভিন্ন কারণে। আমাদের করোনা গেছে, আমাদের যুদ্ধ বিগ্রহ হচ্ছে ইউক্রেনে, রাশিয়ায়, এর ধারাবাহিকতা একটা তো আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে তো আমাদেরকে অবরোধ করেছি, শুধু আমাদের না, বৈশ্বিকভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদের মাঝে আছে। কিন্তু এর মধ্য দিয়ে আমরা কি দেখি? আজকে আমরা দেখি দুর্নীতি যেভাবে মানে এটা মহিরু আকার ধারণ করেছে। দুর্নীতি সব দেশেই আছে কম বেশি। আপনার এটার কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, 52 বছরের বাংলাদেশ, 53 বছরের বাংলাদেশে আমরা এই স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায় আমরা কিন্তু আনতে পারি নাই। এটা আমরা যারা রাজনীতি করি, আর বিশেষ করে এখন 15 বছর ধরে যে আওয়ামী লীগ আছে, তাকে এই দায়টা বেশি নিতে হবে। এবং আপনি জানেন যে আমরা 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, বৈষম্যের বিরুদ্ধে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম একটি মূল্যবোধের সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে। আজকে এসে প্রশ্ন করতে হবে, আমরা শুধু দোষারোপের রাজনীতি করি। আজকে এই জায়গায় যদি আপার বিরুদ্ধে একজন বিএনপির কেউ থাকতো, তাহলে আমার মনে হয় যে তো কথাটা অন্য মানে ঝগড়ার মতো করে হতো। আমি জাস্ট পজিটিভ হতে বলতেছি। কিন্তু আমি আপার সাথে একমত যে আজকে রাজনীতিটা আমি আশাবাদী মানুষ, আমি খুব পজিটিভ মানুষ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশটাকে আজকে আমাদের একটা রূপরেখা দিতে হবে। দুর্নীতির কথা বললেন আপা, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলো, বঙ্গবন্ধুর ভাষণ এখনও কানে ভাজে, এখনও ডিবিসিতে দেখায় যে আমি সাহায্য নিয়ে আসি, আমি দেশের সাধারণ মানুষের জন্য চাটার দল চেটে খায়, বঙ্গবন্ধুর মুখের কথা। এবং আপনি জানেন যে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শফিউল আলম প্রধান তিনি আজকে মারা গেছেন। আমি কোনো হত্যাকে সমর্থন করি না। 7 মার্ডার কেস ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, দুর্নীতির তালিকা প্রকাশ করেছিল বায়তুল মোকাররমে। ইতিহাসটা আমি স্মরণ করে দিচ্ছি। তারপর জিয়াউর রহমান সাহেব আসছেন,
তখনও দুর্নীতি ছিল। এরশাদ সাহেব আমার দল, আমি আমাকে সমালোচনা করে বলি, আমাদের সময় থিফ অফ বাগদাদ উপাধি পেয়েছিলেন একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে চিনি চোর বলা হইতো। আমি কিন্তু শুধু কাউকে দোষারোপ করার জন্য বলতেছি না, আমি ট্রেনটা ছিল, বাট এই ট্রেনটা আজকে কোথায় গিয়েছে? আজকে দেখতে হবে যে বৈষম্য, হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের যে দ্বন্দ্বটা, বৈষম্যটা এমন আকার ধারণ করেছে। আজকে আওয়ামী লীগের অর্জন বিনষ্ট হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটাকে স্বাধীন করেছি। আজকে আমরা সেখানে তো, আমি আপনারা এখানে কয়েকবারই বলেছি একটা রাজনৈতিক ঐক্য দরকার, ঐক্যমত দরকার, জাতীয় এইটার এখন বলি না, কিন্তু এখন একটা জায়গাতে আসতে হবে, ঐক্যমত না হন, একটা সমঝোতায় আসেন। সমঝোতাটা কি? আমার দুর্নীতি বিরোধী একটা আমরা অভিযান করব, এই জায়গাটা আমরা একমত। আমরা আগামী নির্বাচনটাকে স্বচ্ছ, জবাবদিহি মূলক কিংবা একটা নির্বাচনী ব্যবস্থাকে করার জন্য একটা সমঝোতা। আমরা বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে কিংবা বিদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে, যদিও আমরা সব দলই, সব সরকারি বঙ্গবন্ধু যে বিকশিত নীতি এটাই করার চেষ্টা করেছে, আমরা কোনো বড়য়ে যাইনি। আমরা চেষ্টা করেছি যে সবার সাথে বন্ধুত্ব, এটা দিয়ে চলেছে। যে ওই প্রসঙ্গ পরে আলাপ করব। আপনি যেহেতু যে প্রসঙ্গে আছি, যে আজকে রাজনীতিটা যেটা বলছেন যে দুর্নীতিটা কোথায় গেছে, একটা অভাবের দুর্নীতি, অভাব, আমার অভাব আছে, আমি দুর্নীতি করতে পারি, আমি সীমিত বেতন পাই, একটা হচ্ছে স্বভাবের দুর্নীতি। আরে সব জায়গায় সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, বেতন বাড়ানো হয়েছে। আজকে সেখানে উনি একটা কথা ভালো বলছেন, শুধু রাজনীতিবিদদের উপর কিন্তু দোষটা দেওয়া হয়। হ্যাঁ, রাজনীতিবিদরা পদ বাণিজ্য করে, রাজনীতিবিদরা অনেক কিছু করে, নিজের আয়নাও চোখ দিতে হবে। আপনাদের অনেকে তো বলেন যে রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ীরা মিলে একটা নেক্সাস। হ্যাঁ, নেক্সাস, ইয়েস, ওটাই বলছি আমি। আপনি আমার কথাটাই আপনি বলে ফেললেন। রাজনীতিবিদের সাথে তো এখন একটা চক্র তৈরি হয়েছে, একটা এলাই তৈরি হয়েছে। এবং এটার থেকে আজকে আমি যেটা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই জায়গায়, উনি যদিও জিরো টলারেন্স দেখাচ্ছেন সেই 24-এর নির্বাচন থেকে, যেটা বলে আসছেন, বিশেষ করে আগে থেকে বলে আসছেন 24-এর, সেই থেকে আজকে কিন্তু জিরো টলারেন্স কিন্তু এভাবে হয় না। আজকে দেখেন বেনজির বলেন কিংবা আরও যারা এই যে এনবিআরের যাদের নাম আসতেছে, তাইলে এরা দেশ থেকে যায় কিভাবে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, দেশ থেকে এদের মানে আইনি প্রক্রিয়া তো একটা টেকনিক্যাল ব্যাপার, এবং এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার, এবং সবার রাইট আছে আত্মপক্ষ সমর্থন করার। কিন্তু প্রথমে তো একটা জিনিস করা যেতে পারে, বাংলাদেশে তো উদাহরণ আছে যে টাকা ফিরিয়ে আনার। বিএনপির বেগম খালেদা জিয়ার পুত্র কোকোর টাকা ফেরত আনা হয়েছে, কিংবা আরও কিছু লোকের টাকা ফেরত আনা হয়েছে। দৃশ্যমান একটা জিনিস হওয়া দরকার। 111 ফেল করুক, যাই করুক, এই 111-এর ভয় কিন্তু একটা ভূকম্প তৈরি হয়েছিল বাংলাদেশে। রাস্তাঘাটে বস্তায় বস্তায় গাড়ি টাকা ফেলে রাখা হয়েছিল, লেটেস্ট মডেলের গাড়ি রাস্তায় ফেলে রাখা হয়েছিল। তখন কিন্তু একটা অভিযান হয়েছিল। সেটা পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের ভিশন ঠিক না, গোল ঠিক না হওয়ার কারণে ফেল করছে, ওইটা আলোচনা অন্য জিনিস। কিন্তু একটা দৃশ্যমান একটা জিনিস কিন্তু হয়েছিল। আজকে দৃশ্যমান একটা জিনিস এই সরকারকে করতে হবে। আমি মনে করি আজকে একটি পার্লামেন্ট আছে, গণতান্ত্রিকভাবে এই সরকার কী কী জিনিস করতে পারে। আজকে অনেক এই সাংবিধানিক পদক্ষেপের মধ্য দিয়ে অনেক, কেন বঙ্গবন্ধু বলে নাই লাল ঘোড়ার দাবড়ে দিব, আমি ইতিহাসটা মনে করতে চাই। আমার যদি তখন, আমি কলেজের ছাত্র, সুতরাং আমার তো মনে আছে, আমি তখন ভাষা ঋণে সমর্থিত ছাত্র সংগঠনের সাথে জড়িত, তারপর ছাত্রদল করেছি, তারপর এরশাদ সাহেবের রাজনীতি করেছি। আমি ইতিহাসটা তো টেনে আনলাম। আমার কথা হলো কি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক যেমন আজকে অর্জন আছে, কিন্তু এই সমস্ত জিনিস যেটা আপা বলেছেন, এই সবই জিনিস আজকে ম্লান করে দিয়েছে সমগ্র অর্জনকে। আমি জাস্ট আপনার কাছে একটু বুঝতে চাই, এই যে এক একজনের সম্পদের যে হিসাব বেরোচ্ছে, এটা তো একদিনে করা না। এবং ঠিক আছে, তাদের বিরুদ্ধে উনি বলছেন পালিয়ে গেছে, বা আপনি বলছেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, দুদক, কোর্ট সবাই অ্যাক্টিভ। আমার প্রশ্ন হচ্ছে, এত সম্পদ একদিনে করে নাই, তাহলে এরা তো যেহেতু রাষ্ট্রের বা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, এজেন্সিগুলো তো নিশ্চয়ই এগুলো ফলো করেছে, এবং কোনো প্রতিবেদন কোনো কি কেউ দেয়নি, না দেয়া হচ্ছে, আমলে নেওয়া হয়নি? অবশ্যই অবশ্যই। আমি সারোর ভাইয়ের কথার উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, একটা কথা আপনি সঠিক বলেছেন যে এদের ভিতরে আপনি রাজনীতিবিদই বলেন, আপনি আমলাই বলেন, কিংবা অন্য সেক্টরেই বলেন, যেখানেই করাপশনটা হচ্ছে, এককভাবে কিন্তু কেউ করাপশন করতে পারে না।
সেখানে কিন্তু নিশ্চয়ই একটা চেইন আছে। আমি এক্সাম্পল দিয়েও বলতে পারি যে ধরেন দেশের বাইরেই বলেন, আমি দেখেছি অনেক সময় যে ইন্টারন্যাশনাল ফ্লাইট যখন করি তখন এইসব জায়গার মধ্যে কিন্তু ওই যেটা বিভিন্ন জিনিস পাচারের যে বিষয়গুলো আছে ওদের সাথে কথা বললে বুঝতে পারি যে ওখানেও একটা চেইন আছে। একা একা কিন্তু এগুলো কাজ হয় না, সম্ভব না। যখন এই চেইনগুলো থাকে তখন কিন্তু এই চেইনগুলোই ঠিক করে দেয় এই জিনিসগুলো কেমনে গোপন থাকবে। এক জায়গায় আপনি অবৈধ জায়গা নিচ্ছেন, আপনি 100, 200, 300 বিঘার মালিক হয়ে যাচ্ছেন। আপনি যে এত মালিক হয়ে গেলেন, তো আপনি কি একাই এই জায়গাটা কিনতে পেরেছেন? পারেননি। আপনাকে কিন্তু এখানে সহযোগিতা অনেকে করেছে। এভাবে একটা যারা এই লাইনটাই ছিল, এই লাইনটাকে হয়তো কোনো না কোনোভাবে দৃষ্টিগোচর হয়নি সঠিক জায়গায়, সেটাকে আমরা হয়তো ইগনোর করেছি, এটা হতে পারে। আর একটা বিষয় হলো গিয়ে আপনার এই করাপশনটা, সেটা বলেছেন যথার্থই, যে স্বাধীনতার পর থেকেই ভালো মন্দ মিশিয়েই তো মানুষ, এবং সেই সময়কালেও হয়তো টুকটাক কিছু হলে পরে কিন্তু বঙ্গবন্ধু সিরিয়াস, সেই ব্যাপারে উনি সিরিয়াস অ্যাকশনে গেছেন। তারপরে তাকে যখন সপরিবারে হত্যা করা হলো, তার পরবর্তী প্রেক্ষাপটগুলো আপনি দেখেন, সেখানে কিন্তু রাজনীতিবিদের জায়গায় রাজনীতিবিদরা আর ছিল না। তখন মানি ইজ নো প্রবলেম বলে জিয়াউর রহমান রাজনীতি এটা শুরু করেছিল। এবং আমাদের ছাত্রলীগ যারা ছিল সেই সময়, তারা যারা বিএনপি যারা করেছে, যারা বিএনপিতে চলে গেছে, আমাদের সংগঠনের কোনো সেখানে পাত্তা নেই। তাদেরকে নিয়ে হিজবুল বাহারে নিয়ে তাদেরকে আনন্দ দিয়ে তাদেরকে অর্থ দেখিয়েছে, যে অর্থের মানে লোভটা তাদের ভিতরে চলে গেছিলো। তারপরে আপনি আসেন বিএনপির বিষয়, বা আপনাদের সময়কালেও বলবো, সেই সময় তো এই ধরনের ঘটনা আপনিই বলেছেন যে অনেক রকম ঘটেছে। এবং বিএনপির সময় 5 বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুর্নীতিতে, এবং হাওয়া ভবন, খোয়াব ভবন বানিয়ে তাদের কাছে টাকা গণার মেশিন ছিল। হাওয়া ভবনে আমরা শুনেছি যে টাকা গণার মেশিন ছিল, এগুলো পাচার হয়েছে ওপেন। এইগুলো দেখে দেখে মানুষের ভিতরে একটা নেশা চলে গেছে, টাকার নেশা। মানুষ অন্ধ হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ। সে যে কেমন করে এত টাকা নিচ্ছে, এই টাকা কীভাবে নেবে, তাদের ভিতরে আর মানবিক জিনিসগুলোও মনে হয় থাকছে না। এত বড় একটা পর্যায়ে আপনি মনে করেন একজন পুলিশ অফিসার, সে একদম টপমোস্ট পর্যায়ে আছে, তার কিন্তু বিশাল দায়িত্ব। আমি বলছি দায়িত্বের মধ্যেও করাপশন। যদি সে অর্থ অবৈধভাবে, সত্যি এটা প্রমাণিত হতে হবে, না আগে পর্যন্ত কেউ বলতে পারছি না, আমরা হয়তো মুখে মুখে বলবো, যদি করে থাকে তাহলে নিশ্চয়ই সে বিচারগুলোও সঠিকভাবে করেনি। নিশ্চয়ই একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষ যখন এত অর্থবান হয়, তখন তার কাছে কিন্তু সাধারণ মানুষরা আসে। আমি একজন এমপি, ঠিক আছে, আমার কাছে আমি 15 বছর রানিং টানা এমপি ছিলাম। আমার কাছে যখন একটা সাধারণ গরিব মানুষ আসে, আমি যদি তার কাছ থেকে অর্থ আমার প্রত্যাশা করি, বা আমি যদি তাকে যে অত্যাচার করছে, যে বড়লোক মানুষটা, তার পক্ষ নেই, তার অর্থের লোভে, তাহলে তো আমি বিচারটা আমি সঠিকভাবে করব না, তাহলে তো বিচারটা সঠিক পাচ্ছে না গরিবটা। তো এই শ্রেণীর লোক কিছু তৈরি হয়ে গেছে যাদের মানবিকতা বলতেই কিছু নাই, এরা আবার জোট বেঁধে ফেলছে। সেটা আপনি রাজনীতিবিদ বলেন, সেটা প্রশাসন বলেন, সেটা যেখানেই বলেন, এদের ভেতরে একটা জোট আছে। এই জোটগুলি আপনারা অন্ধকার পথ দিয়ে পার হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমাদের সত্যিই হাত দিতে হবে। এটা সত্য কথা, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু যেমন ছিলেন, তার কন্যা এক চুলো তার চেয়ে কম না। একটুও তিনি লোভ লালসার ভিতরে নেই। তিনি সকল কিছুর ঊর্ধ্বে থেকে দেশকে কিভাবে বাঁচাবেন, কিভাবে টাকাগুলোকে সেভ করবেন, কিভাবে গরিব মানুষের জন্য কিছু করবেন, তার জন্য তিনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সত্যকারের ওই চাটার দল কিছু তো আছেই, এই দলে আমাদের একটা বিশাল টাকা আমাদের নষ্ট করে দিচ্ছে। তো এইখানে আমাদের অবশ্যই সকল দলমত নির্বিশেষে, খালি বলার জন্য বলা না, শক্তভাবেই ধরতে হবে। দেশের বাইরে যেই টাকাগুলো চলে যাচ্ছে, সেই যে টাকাগুলো কোথায় যাচ্ছে, কোন ব্যাংকে যাচ্ছে। উনি যেটা বলেছেন যে কোকোর টাকা যদি আনা যায় তাহলে বাকিদের টাকা আনা যাবে না, এবং যেখানে সরকারের মন্ত্রীরাও বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা বাইরে চলে গেছে, তাহলে আনা যাবে না কেন? অবশ্যই আনতে হবে। এখানে তো কোনো যদি সঠিক রিপোর্টটা পায়, এবং এখন বলে অনেক ব্যাংকেও বলে টাকা রাখা বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের একটা ভীতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং এই ভীতিটা বাড়তে থাকুক, আমার দিক থেকে আমি সেই প্রত্যাশাই করি। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা ছেড়ে দেন না। তিনি যে এত কষ্ট করছেন, এই কষ্টের ফল তারা নষ্ট করে দিবে, এটা তিনি কি মানবেন আপনি মনে করছেন? তিনি তো মানবেন না, তিনি এখানে ব্যবস্থা নেবেনই, এবং ইতিমধ্যে ব্যবস্থা শুরুও হয়ে গেছে।
শুরু হয়ে যাওয়ার কারণে আপনি সেদিনও বক্তব্য দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা একটা প্রোগ্রামে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুলে ধরেছেন যে কেউ কি পার পাবে না, কিন্তু এই জায়গাগুলোতে শক্ত হাতে হাল ধরবেন আমরা বিশ্বাস করি, এবং সেক্ষেত্রে সকল দলকেই আমরা আশা করব যে সঠিক তথ্য দিয়ে সঠিক জায়গায় কাজ করুক। দেখেন, আপা যা বললেন সুন্দর কথা বলেছেন, যে উনি পজিটিভ কথা বলেছেন যে এর একটা বিহিত হওয়া দরকার। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে উনি নিজে কিংবা দেশকে যে উচ্চতা নিয়ে গেছেন, আমি তো বললাম যে আজকে কতগুলি ঘটনা দেশকে অনেক কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আজকে দুর্নীতির কথা বললেন যে কি টাকা গোনার মেশিনরে কি বলে হাওয়া ভবনে ছিল, হ্যাঁ হাওয়া ভবনে ছিল। তো আজকে তো শুনি বেঞ্জিনেরও নাকি এরকম একজন লোক ছিল টাকা গুনতো। আজকে মানুষের প্রশ্ন, সে আইজি ছিল, আইজি থাকাকালীন বিভিন্ন সংস্থা কাউন্টার ইন্টেলিজেন্স থাকে, এই যে আমরা যারা উনি মন্ত্রী ছিলেন আমি মন্ত্রী ছিলাম, আমাদের পিছনে কিন্তু লোক লাগিয়ে রাখতো যে আমরা কি করি, কোথায় যাই, কি হচ্ছে। তাহলে এই আমলাদের বেলায় কিছু হবে না এটা জানতেন না, হয় ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংবাদটা দেওয়া হয়নি, আর না হয় উনি হয়তো জেনে উনি হয়তো চুপ করেছিলেন। এটাই তো আমরা ভাবতে পারি একজন সচেতন নাগরিক হিসাবে। কোনটা হয়েছে এটা তো আর আমরা জানি না, কিন্তু এটা যে হয়েছে এটা জানে। সুতরাং আজকে আমি মনে করি যে একটা দুর্নীতি একটা সামাজিক এটা ব্যাধি। আপনি যেটা বললেন আমি তো নিজেই বলে গেলাম, বঙ্গবন্ধুর আমল থেকে আরম্ভ করে এরশাদের আমল পর্যন্ত আমি আমার দলের সমালোচনা করলাম, কিন্তু তাই বলি কি অতীতে যা হয়েছে তার চেয়ে কি আপনি বেশি হবে না কমানোর চেষ্টা করা হবে? আপনি এর আগে সমঝোতার কথা বলছিলেন এবং সেখানে দুর্নীতি, নির্বাচন এগুলো নিয়ে সমঝোতা, দুর্নীতির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে? না, আমি এটা মৌলিক জাতীয় ইস্যুর প্রশ্ন বলছি যে 1 নম্বর বাংলাদেশের ইস্যু হচ্ছে কি নির্বাচনী ব্যবস্থা। সেটা নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনটা তো একতরফা নির্বাচন হচ্ছে, বিরোধী দল তো অংশগ্রহণ করছে না। সুতরাং আজকে আমি মনে করি যে নির্বাচনটা, আগামী নির্বাচনটা যে সময়ই হোক, একটা নির্বাচন তো আবার তো হতেই হবে নিয়ম অনুযায়ী, সাংবিধানের অনুযায়ী। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা ঠিক, আল্লাহ তাকে আরও হায়াত দেখ, কিন্তু বাট এটাই সত্যি, শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এটা তো সত্যি। তাহলে ভবিষ্যতে আমি তো মনে করি যে আজকে এই যে পুরা মানে খোল নলচে কিংবা পুরা একটা রিফর্ম, একটা রাষ্ট্রীয় শুদ্ধাচার শুধু নয়, রাষ্ট্রীয় একটা সংস্কারের আজকে এটা প্রয়োজন। দুর্নীতির প্রশ্নে শুদ্ধাচারের কথা বললে এখন আবার বেনজির আহমেদের কথা, হ্যাঁ সেটাই আসছি সেই কথাই। এই কথাগুলি আছে, বাস্তবে শুদ্ধাচার কারা পাচ্ছে? একজন প্রমাণিত হলো দুর্নীতিবাজ একজন যে আইজি ছিলেন, তার সম্পর্কে আজকে সাধারণ পাবলিক, বেনজির সাহেবকে আগে পুলিশের লোকেরা, সাধারণ লোকেরা, উচ্চপদস্থ লোকেরা নামে চিনত, আইজি সাহেব পদটা তো সবাই চিনে। এখন কিন্তু 18 কোটি মানুষ বেনজির নামটা জানে। মাননীয় প্রধানমন্ত্রীর নামটা যেরকম জানে, বেনজিরের নামটা পাশাপাশি ঠিক তেমনিভাবে জানে। কেন জানে? আজকে তার এই অপকীর্তির জন্য। তা আপা, আপনার উদ্দেশ্যে আমি আমার বক্তব্য যেটা, সবিনয় নিবেদন যেটা, যে আগে যা হয়েছে, যেটা আমি নিজেই স্বীকারোক্তি করে গেলাম যে আমরাও যখন ছিলাম, এর পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলন আপনারা করলেন, আওয়ামী লীগ আর বিএনপি মিলে, এখানে বিএনপি কেউ থাকলে ভালো হইতো। তো তারা কি বললেন যে আজকে আপনারা বললেন যে 3 জোটের রূপরেখা বললেন, আপনারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলেন। এরপরে কোন আচারে আসেন না? আমরা তো এদেশে সামরিক স্বৈরাচার দেখলাম, এখন তো গণতান্ত্রিক স্বৈরাচার দেখতেছি, নির্বাচিত স্বৈরাচার দেখতেছি। তো সুতরাং এই স্বৈরাচার তো সব জায়গায় আছে। আপনি শুধু সামরিক এরশাদের দোষ দেন, জিয়াদের দোষ দেন। আজকে আমরা যারা গণতন্ত্রে, আমরা তো ছাত্র রাজনীতি থেকে সেই প্রগতিশীল রাজনীতি, বাম রাজনীতি থেকে স্কুল থেকে করে আসা লোক, আমরা খালি চিন্তা করি এই যে আজকে দেখেন সামরিক স্বৈরাচারের কথা বলেন, সামরিক, আমি মনে করি দিস আর্মি যাওয়ার ন্যাশনাল আর্মি, এটা তো পাকিস্তানি আর্মি না। তখন ডিজিএফআই এনএসআই যে কাজগুলি করেছে এরশাদ সাহেবের আমলে কিংবা জিয়ার আমলে, এখন ডিজিএফআই এনএসআই বর্তমান সরকারকে সহযোগিতা করতেছে না। তারা এমপি এমপি সিলেকশনের ক্ষেত্রে কিংবা মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দরকার করে সহযোগিতা করতেছে না। তো এরশাদ সাহেবের সময়, জিয়ার সময় যদি তারা সহযোগিতা করে, তারা একটা দল তৈরি করে থাকে, অপরাধটা কোথায়? আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, আমি জাস্ট একাডেমিক ডিসকাশন করতেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই আর্মি তো আমাদের আর্মি, গভর্নমেন্টে যে থাকবে তার দায়িত্ব হলো সংবিধান অনুযায়ী তাকে কাজ করা। আমি ওই বিতর্কে যাব না, আমি যেটা বলতেছি
যে যে লাস্টে আমি যেটা বলবো যে শুদ্ধাচারের কথা বললেন আজকে এই সচিব পর্যায়ের মিটিংয়ে সেই শুদ্ধাচারের প্রশ্নে, সুশাসনের প্রশ্নে এবং বাজেট বাস্তবায়নের প্রশ্নে, স্বচ্ছতা জবাবদিহিতার প্রশ্নে সেখানে আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই সচিব সভায় যে আলোচনাগুলি হয়েছে এখানে কিন্তু ভালো সচিবরা আছেন, ভালো আমলারাও আছেন, এবং এমন তাদের ব্যাপারে কিন্তু কোনো কথা হয় না। আজকে দেখেন এদের সংখ্যাটা বেশি এমন হয়ে গেছে, ওই যে বললাম অভাবের আর স্বভাবের। আপনার কত টাকা দরকার? আজকে ধরেন আপনি তো মন্ত্রী ছিলেন, আমিও মন্ত্রী ছিলাম, আমাদের ওই যে একটা নফস আছে, প্রবৃত্তি, আমাদের 100 টাকা থাকলে 1000 টাকা করতে হবে, 1000 টাকা থাকলে 1 লাখ, 1 লাখ থাকলে কোটি টাকা হইতে পারে, কিন্তু সীমা তো আছে একটা। আল্লাহ বলছে তুমি মানে সীমার বাইরে যেও না। আজকে আমরা এই যে অবস্থায় আছি মনস্তাত্ত্বিকভাবে, আমরা যে প্রবৃত্তির লোভে যা করতেছি, আমাদের এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে এবং বর্তমান আওয়ামী লীগ সেইটাই শুরু করতে পারে তার ঘর থেকে। উনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন, গণতান্ত্রিক স্বৈরাচার, নির্বাচিত স্বৈরাচার, মানে একতরফা নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে হবে। আচ্ছা, আমি তর্কাতর্কির মধ্যে যেতে চাই না। ঠান্ডা মাথায় কথা বললে যত কথা বলা যায়, তর্কাতর্কি বেশি গরম হয়ে গেলে তখন কিন্তু আর এত কথা বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই স্বৈরাচারের বিষয়টা আর গণতান্ত্রিক স্বৈরাচার মোটেও এক নয়। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হয়েছিল, সেই আন্দোলনটা কি সত্যিই করা উচিত ছিল কি না আপনিই বিবেচনায় আনেন। একসময় তো আপনিও ছাত্রলীগ করেছেন। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন দেশের যেই উন্নয়ন হয়, দেশে যেই গণতন্ত্রটা তৈরি হয়, সেটা কি আপনি রাজনৈতিক দলের বাইরে সেনাবাহিনী থেকে কেউ এসে কোনো দিন কোনো দেশে করতে পেরেছে কিনা আপনি 2-1টা দেশের নাম বলবেন। যে দেশেই দেখবেন যে আর্মিরা এসে দেশ শাসন করছে, সে দেশেই আপনার নানান ধরনের বিশৃঙ্খলা একটা সময় তৈরি হয়েছে। আসলে রাজনীতিবিদদের কাজ রাজনীতি করা, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার ব্রিজ কালভার্ট এগুলো করবে, ডাক্তারের অপারেশন করবে। এখন ডাক্তারের কাজ যদি ইঞ্জিনিয়ার করে, ইঞ্জিনিয়ারের কাজ যদি রাজনীতিবিদ করে, তাহলে তো কোথায় না কোথায় জটিলতা হবেই। কিন্তু রাজনীতির ভিতরে ব্যবসায়ী ঢুকে গেছে। প্রকৃত রাজনীতিবিদের সংখ্যা এখন আমি বলবো সব দলের মধ্যেই কমে গেছে। রিয়েল যারা রাজনীতি এখন ধরেন ব্যবসায়ীরা যেমন রাজনীতি করতে চাইছে, রাজনীতিবিদরাও ব্যবসা করতে চাইছে। এখন আসলে না করেও তো উপায় নেই। ধরেন আমি একজন এমপি, আমি এখন নির্বাচন করব, আমার নির্বাচন কমিশন থেকে বাধা হয় যে এত টাকার মধ্যে নির্বাচন করতে হবে। এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব। ওই টাকায় নির্বাচন তো প্রশ্নই আসে না। ইউনিয়ন পরিষদের একটা মেম্বারও করতে পারে না আজকাল, এই পরিস্থিতিটা হয়ে গেছে। এবং সেই জায়গায় কিন্তু সৎ রাজনীতিবিদ, রিয়েল রাজনীতিবিদরা আস্তে আস্তে পিছিয়ে হটে যাচ্ছে, ভীত হয়ে যাচ্ছে। এখানে আমি আমার দল বলবো কেন, সব জায়গায় পরিস্থিতিটা হয়েছে। এই পরিস্থিতিটা কে করেছে? এই পরিস্থিতিটা তো সেই স্বৈরাচারী থেকে শুরু হয়েছে। এই যে বিভিন্ন লেভেলের মানুষগুলো রাজনীতির মধ্যে ঢুকে গেল। আমি অনেক আসন দেখেছি যে যখন আমরা 96 প্রথম দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় আসলো জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা, তখন কিন্তু ওনাকেও বাধ্য হতে হয়েছে কিছু কিছু আসনে পুরনো রাজনীতিবিদের জায়গায় সেখানে একটু অর্থনৈতিক অবস্থায় শক্ত ব্যবসায়ী তাদেরকে দেওয়ার, কারণ সিটটা তো আনতে হবে, নাহলে তো পাস করতে পারবে না। তো এই যে পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়ে গেছিল, তা না হলে সব রাজনীতিবিদরা রাজনীতি করতো, পলিসি মেকিং করতো, সেই জায়গায় আর এই ঘটনাগুলো ঘটতো না। এখন এই যে ব্যবসায়ীরা ঢুকে গেছে, তারা কি ব্যবসা বন্ধ করে ঢুকেছে নাকি ব্যবসা আরও বাড়ানোর চিন্তায় ঢুকেছে? তারা তো ব্যবসা বাড়ানোর জন্য তাদের কাদের প্রয়োজন, আমলাদের প্রয়োজন, তাদের পুলিশ বাহিনীর প্রয়োজন, তাদের আবার নির্বাচন করার জন্য এদেরকে হাত করার প্রয়োজন। তো এই জায়গায় যারা করাপ্টেড তারা সব একজোট হয়ে গেছে, আর যারা ভালো মানুষ তারা আস্তে আস্তে পিছিয়ে যাবে। এটা জটিলতাটা দেখা দিচ্ছেই, এটা আমরাও বুঝতে পারছি এই সমস্যাগুলো। কিন্তু এই সমস্যাগুলোর থেকে উত্তরণের জন্য কি করা দরকার, এইটার জন্য সমস্যার জন্য উত্তরণের জন্য প্রকৃত রাজনীতিবিদের হাতেই রাজনীতিটা থাকা উচিত। এবং জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা যিনি কখনোই এই দেশের ক্ষতি চাইতে পারেন না, তিনি যেই কাজগুলো এখন করছেন বিভিন্ন, সেই কাজগুলোকে আমরা সম্মান দিতে হবে। আমাদের বুঝতে হবে যে না, উনি দেশের ভালো চাচ্ছেন। কিন্তু এই যে ওনার বিরুদ্ধে একটা সোচ্চার সবসময় একটা তৎপরতা থাকে। উনি তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন করেছিলেন, গণতন্ত্রের মানসকন্যা আমরা বলি। কিন্তু যেই পদ্ধতি আনে, এই পদ্ধতির মধ্যেই গলদ। তা এখন যখনই আপনার তত্ত্বাবধায়ক সরকার আনলেও গলদ তৈরি হয়, অমুক জায়গায়ও তৈরি, সব জায়গায় গলদ হলে আপনার উন্নত দেশগুলোতে কি হচ্ছে?
উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু সরকার প্রধান যিনি থাকেন তিনি কিন্তু তার ক্ষমতার থেকে চলে যেয়ে তারপরে রাজনীতি নির্বাচনটা দিয়ে দেন না। আজকে যদি সেইভাবে নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেন, তো কালকে যে তৃতীয় শক্তি এসে বসে পড়বে না, এটার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না, যেহেতু আপনি আমার চাইতে অনেক আগের থেকে রাজনীতি করেন। তো এই ভীতিটা তো সবার ভিতরেই আছে যে তৃতীয় শক্তি যদি আসে এই দেশ আর বাঁচানো যাবে না। তো আপনাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাটা আসতে হবে। উনি যে সত্যি উন্নয়ন করছেন দেশের, এই জিনিসটা আনতে হবে। সবাইকে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে হবে। এবার নির্বাচনে আরে আল্লাহ, জাতীয় পার্টি যেই শুরু করলো, যদি সঠিকভাবে তারা আসতো বিরোধী দল হয়ে শক্ত হয়ে, তাহলে তো এই 9 বছরও হতো না, সুন্দর একটা নির্বাচন হতো। এখন আসবে কি আসবে না, অমুক হবে, এইখানেও যদি বলি করাপশনের বিষয় আছে, এইখানেও যদি বলি বিএনপি টাকা দিয়ে মনোনয়ন নেয়, করাপশনটা নাই কোথায় বলেন আপনি? একটু যদি মানে সততার সাথে রাজনীতি করে, একটু যদি মনে করে দেশটাকে আমার আগাতে হলে কাকে কাকে প্রয়োজন, তাহলে তো এই জটিলতা হয় না। এই দোষের মধ্যে তো সবাই আছেন। তো এই নির্বাচনটা কেন এরকম ক্যাচাল লাগলো? এইখানে তো জাতীয় পার্টি কি সুন্দরভাবে আসতো, আসলে পরে তো নির্বাচন হতো, বিরোধী দল তারা হচ্ছে, বিএনপি কেন আসলো না? আসলে তো তারা আসন পাইতো, অনেকগুলো পাইতো না, এই কথা সঠিক না, ঠিক আছে, তারা আসেনি, সেটা তাদের ব্যাপার, অনেক বলা হয়েছে। তো জাতীয় পার্টি কেন এত অস্থিরতা তৈরি করলো, তৈরি করে পরিস্থিতি ঘোলা করলো, স্বতন্ত্র দাঁড়ালো, এই যে পরিস্থিতিটাই নষ্ট হয়ে গেল। তো এটার জন্য দায়ী কি আমাদের জননেত্রী শেখ হাসিনা? তার কি সততা নাই, তার কি চেষ্টা নাই? আর এই সুযোগে যারা করাপ্টেড তারা কিছু টাকা কামায় নিছে আল্লাহর ওয়াস্তে, তারা এই ফাঁক ফোকরে নিয়ে নিল। তাই এই জন্য আমি বলবো সারোয়ার ভাই যে আমাদেরকে চিন্তা করতে হবে, আসলে প্রকৃত রাজনীতিবিদরা যেন রাজনীতি করতে পারি, দেশটাকে যেন বাঁচাতে পারি। এখন আর না, এখন আমাদের পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের তো ঠেলে সরিয়ে দিবে। আমরা তো রাজনীতি করতেই পারবো না যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা কেন এই জায়গায় করব? আমরা তো আমার দেশটাকে বাঁচাইতে হবে, অনেক রক্তের বিনিময়ে দেশটা আসছে, অনেক কিছুর বিনিময়ে আমরা আমাদের আপনজনদেরকে হারায় তারপরে এই দেশটা পাইছি। তা আমরা কি তাদের হাতে দিয়ে দেব? আমরা তো দুর্বল হব না। ডিসিশনের মধ্যে আসতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সবাইকে। খালি যদি করব না পদ্ধতিটা কি? পদ্ধতি তো কেউ বের করতে পারছে না। আপনি একটা কথা বলেছেন, যেমন আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা নির্বাচনমুখী দল। তবে আপনি যে কথা ইঙ্গিত করেছেন, হ্যাঁ, আমাদের দলেও একাংশ আছে যারা পদবাণিজ্য করে, নমিনেশন বাণিজ্য করে, কিংবা নির্বাচন যাব না এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল। এটা জাতি জানে। আমরা আভ্যন্তরীণভাবে পার্টিকে সেভাবে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি। কোন জায়গাটায় আপনি বলছেন তৃতীয় শক্তি? তৃতীয় শক্তি বলতে এখানে আর্মিকে বোঝায় সাধারণত। আমি মনে করি শুধু তৃতীয় শক্তি আর্মি বলবো না, আমাদের দেশে এমন কিছু ব্যক্তি আছে, আমি বলি তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান এবং বিকাশ প্রয়োজন। এই কারণে বাংলাদেশে আমেরিকার মতো, ব্রিটেনের মতো দ্বিদলীয় রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির রাজনীতি চলবে না। চলবে না কেন বলছি? এই যে আপনারা বড় দুইটা দল, একটা ঐতিহ্য দল, আপনারা এই দুইটা দল আজকে একটা মিনিমাম একটা ঐক্যমত কিংবা সমঝোতার জায়গায় আসতে পারেন না। যদি রাজনীতিবিদ না হয়ে থাকে তাহলে সেটাই আমি তৃতীয় রাজনৈতিক শব্দটা বলেছি। তৃতীয় রাজনৈতিক শক্তি বলতে আমরা সেটা হতে চাই। আমরা জাতীয় পার্টি কিংবা অন্যান্য ইয়েরা মিলে যারা ছোট ছোট দল আছে, সেখানে তৃতীয় একটা বাধা দিচ্ছে কি? এটা কি সরকার প্যাট্রোনাইজ করছে? আমি একটু যুক্ত করি, সেটা আমি এই কথাটা উনি যুক্ত করছেন। একটু যুক্ত করি এখানে। আপনি যেটা কথা বলছেন এটার সাথে আমি একদমই একমত হতে পারি না। তৃতীয় শক্তি বলতে পারি না আমি, বলি হ্যাঁ রাজনৈতিক বলতে পারি। এখন পর্যন্ত সেই রাজনৈতিক দল তো তৈরি হতে পারছে না। আমি সেটাই বলছি। আর দল কিন্তু কেউ তৈরি করে দেয় না। আচ্ছা, আমি এখানে আরেকটু যুক্ত করি। আচ্ছা, এই যে আওয়ামী লীগে বলেন, এটাও তো আপনি জানেন যে 75 বছর আওয়ামী লীগের ইতিহাস, তিল তিল করে এই দলটা কিন্তু তৈরি হয়েছে। যদিও আমরা স্বৈরাচার বলি হোসেন মোহাম্মদ এরশাদকে, যদিও বিএনপি তারা আর্মি থেকে তারা আসছে, তারাও কিন্তু একটা দলের চেষ্টা করেছে। কিন্তু তৃতীয় শক্তি যারা উত্থান ঘটানোর চেষ্টা করে, ডক্টর ইউনূসের কথা আমি এক্সাম্পল দিয়ে পাচ্ছি না, সে কি কোনো রাজনীতিবিদ? আপনারা লক্ষ্য করেছিলেন যখন 111-এর সময় ডক্টর ইউনূসের ভূমিকা কি ছিল? সে একটা দল গঠন করে। কিভাবে করে? মোবাইলের মাধ্যমে। আরে মোবাইলের মাধ্যমে সে মেম্বার ঠিক করে, কদিন পরে বলে থুক্কু আমি আর এই এরা কি আসলে পরে কি হবে পরিণতি? একটু ভুল বুঝছেন, আমি তৃতীয় শক্তিটা বলি। ঠিক আছে, তৃতীয় রাজনৈতিক
শক্তি রাজনৈতিক দল তো কেউ তৈরি করে না, তো সেইটা কেউ দল জীবন তৈরি করবে না। ঠিক তেমনি ভাবে যারা গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের উপলব্ধির জায়গায় আসা প্রয়োজন, ঐক্যমতের জায়গায় আসা প্রয়োজন যে আমরা এটা করব। ইভেন কি আমি খুব খোলামেলা বলি, এইখানে ধরেন আওয়ামী লীগের একটা দায়িত্ব আছে, আওয়ামী লীগ হিসাবে না, সরকারি দলের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো তারা দল অনুগত দল। আপনি আমার কথা শেষ না যদি আপনি কমেন্ট করে দেন তাহলে আমি দুঃখিত। আমি বলছি যে যখন একটা জাতীয় পার্টি সহ বিভিন্ন দল যখন নির্বাচন করতে চায়, তারা যাতে যারা দুর্নীতি করতে চায়, যারা বার্গেইন করতে চায়, তাদেরকে না করে যারা রিয়েল রাজনীতিটা করতে চায়, মুক্তিযুদ্ধের পক্ষের, এদেরকে উৎসাহিত করা উচিত। সেই জিনিসটা অভাববোধ আছে। আমি বলছি না যে তাদের পৃষ্ঠপোষকতা কোনো দল হোক, রাজনীতি করবে যার যার দলের জায়গায়। আজকে আওয়ামী লীগের দোষটা কোথায় আমি বলবো জানেন, জাসদের মতো একটা প্রগতিশীল দল কেন দুই ভাগ হবে? রাশেদ খান মেনন বলেন আজকে আপনাদের 14 দলতা কেন দুই ভাগ হবে? আমি কিন্তু কথাটা একটু ডিপে যেতে হবে আপনাদের। আমি বুঝাতে চাচ্ছি এই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ এই জায়গাটায় যদি এমন একটা ভূমিকা রাখতো হয়তো বা সেটা হইতো না। আমি এটাই মিন করতে চাচ্ছি। অর্থাৎ ছোট ছোট দলগুলো ভাগ হচ্ছে, জাতীয় পার্টি ভাগ হচ্ছে। বলবেন না, আবার উনিও জোটের প্রধান হিসাবে উনি কিন্তু এটা বলতে পারেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকলে বোধহয় ভালো, আমরা 14 দল আছি। আমি যাই হোক, এটা যার যার ব্যাপার। আপনি আমার সাথে দ্বিমত হইতে পারেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে রাজনৈতিক শক্তির আপনি যে কথাটা বললেন, রাজনীতিটা তো রাজনীতিবিদদের হাতে নাই। তাহলে এই দলগুলিকে ভাঙতেছে কে? দলগুলি যারা ভাঙতেছে পিছন থেকে হয় বিদেশি শক্তি, না হয় দেশীয় শক্তি, না হয় দেশীয় কোনো এজেন্সি। আজকে আমি তো আমাদের দোষটাই আমি আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার জায়গাটায় আমি আপনি এক্সাম্পল আপনাদের দলটাই আমরা বলি যে জাতীয় পার্টি। আমরা তো এখন ধরে নিচ্ছি যে জাতীয় পার্টি আমাদের বিরোধী দল, যেহেতু তাদের দিকেই আমাদের চিন্তা ভাবনা। বিএনপি সে নির্বাচনে আসলে ওয়েলকাম, সে বিরোধী দল। ওই জায়গাটা আপনার সাথে একমত হলাম না। যিনি বিরোধী দলে আছেন রওশনের সাথে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই বলে উনি আছেন, কিন্তু উনি তো সুযোগ পাইলে একবার ডাইরে যান, একবার বামে যান। জাতীয় পার্টির ইমেজ তো সবসময় গৃহপালিত হিসেবে ছিল। যখন রওশনের সাথে ক্ষমতা ছিল তখন আমরা গৃহপালিত বিরোধী দল, সুতরাং আমাদের হাত পা বাঁধা এটা কেউ হাত পা বাঁধা না। এটা বুঝার হয়তো আপনাদের কোনো ভুল থাকতে পারে, কারণ আপনাদের দল আপনাদেরই, যাই কিছু বলেন আপনাদেরকে সহযোগিতা কিন্তু আমরা করছি। কিভাবে? যে আপনারা বিরোধী দলে আসছেন, যেখানে বিএনপিকেই সবাই ধারণা করে যে বিরোধী দল হবে, সেই জায়গায় কিন্তু আপনারা বিএনপি আপনারা এই জায়গাটায় চলে আসছেন। আমি এক সেকেন্ড বলি, এবার যদি নির্বাচনে তো আপনারা আরো বেশি সিট নিয়ে চলে আসেন। পার্লামেন্টে আছেন লতিফ সিদ্দিকী সাহেব, তার বক্তব্যে বলছেন যে আমি নৌকাকে ফাইট করে সংসদ সদস্য হয়েছি, আমি কারো করুণার বিনিময়ে সংসদ বিরোধী দলীয় নেতা হই নাই, সংসদ বিরোধী দলের উপনেতা হই নাই, হুইপ হই নাই। অর্থাৎ জাতীয় পার্টি যে অংশটা সেখানে আছে তাদের উদ্দেশ্যে উনি কথাটা বলছেন। অর্থাৎ যেটা বুঝতে যাচ্ছে আপনার কথা, এটা আপনি বলছেন আমরা মানতে রাজি না। আপনি বলছেন আমি কথা বললে আপনি বলবেন যে আমি কেন মন্তব্য করছি, কিন্তু জাতীয় পার্টি কি এর আগে এর চেয়ে বেটার কিছু ছিল? এই 11টা ছিল না তো, সংখ্যা মানে চরিত্রে খারাপ ছিল, মানে সংখ্যায় বেশি ছিল। আমার কথা হলো কি যে জাতীয় পার্টি নির্বাচনের মুখী দল, এবং জাতীয় পার্টি সবসময় তার একটি মানে রাজনীতি নিয়ে চলে, এবং রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। এখন আমরা নির্বাচনে যাই, সমালোচনাও করি, আমরা পজিটিভ সমালোচনা করি এবং করি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, আমি আপনার সাথে একমত। জাতীয় পার্টিকে সেইভাবে কোনো সরকারি, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, ফ্রি হ্যান্ড রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি। এই বিতর্কে আমি যেতে চাই না। আমার কথা উল্টো দিকে বলে যে জাতীয় পার্টি লেজুর ভিত্তিক রাজনীতি করারই চেষ্টা করেছে সারাক্ষণ, কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, যেখানে সব জায়গায় সুবিধা করার চেষ্টা করেছে। যদি মেনে নেই স্বাধীনভাবে, আমি আজকে দর্শকদের বোঝার সুবিধার্থে বলতেছি যে জাতীয় পার্টি নিয়ে এত সময় নষ্ট করার আমার মনে হয় না দরকার আছে। আমি তৃতীয় রাজনৈতিক শক্তিশালী যেটি হোক, আমি আমার মূল পয়েন্টে চলে আসি, এটা আসতে চাই। লাস্টে আমি যে কথাটা মানে আপনাকে একটু সময় দেন, যে আজকে দেশটাকে ভালোভাবে চলুক, এটা আমরা চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী চায়না যাচ্ছেন, চায়নার সাথে একটা
ভালো সম্পর্ক, কারণ ভারতের সাথে আমাদের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। চায়নার সাথে আমাদের যে 2016 সনে যে সম্পর্ক হয়েছিল সেটা হলো যে আমরা সেখানে যে চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক ছিল তার থেকে আমরা একটু মানে আমরা অংশীদারিত্বমূলক যেতে চাইছিলাম। এখন আরও নিবিড় অংশীদারমূলক এবং কৌশলগত দায় দায়িত্ব নিয়ে করার জন্য উনি যাচ্ছেন। সেইটা যাতে সফল হয় এবং ভারতের সাথে যে সম্পর্ক সেটা হয়। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। নেহরু তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, উনি জোট নিরপেক্ষ আন্দোলনের উনি পুরোধা ছিলেন, উনি কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন শেষে থাকতে পারেন নাই। আমি কথাটা উঠালাম এই কারণে, আমাদের উন্নয়নের জন্য যেমন লোন দরকার, প্রজেক্টের জন্য চায়না থেকে লোন দরকার, আমার ভারতকে দরকার প্রতিবেশী হিসাবে, আমার আমেরিকাকে দরকার যেহেতু উন্নয়ন সহযোগী, আমার ডলার দরকার, ডলার সংগ্রহ, সুতরাং বিশ্বব্যাংক দরকার, IMF দরকার। একটা ব্যালেন্স কিন্তু আমাদের রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আলটিমেটলি কিন্তু অনেক সময় এই ভারসাম্য বজায় রাখা যায় না, একটা জায়গায় অবস্থান করতে হয়। এই কথাটা বলার উদ্দেশ্য হলো দেশ ও জাতির সাথে মানে কোন দিকে থাকতে হবে, মানে আপনার আমার কথা হলো কি আমাদের দেশের স্বার্থে যেদিকে থাকলে আপনার কি ধারণা? হ্যাঁ, আমার ধারণা আপনার মাথার মধ্যে আছে। আমার ধারণা হলো চায়না থেকে আপনি লোন নেবেন শ্রীলঙ্কার যাতে ট্র্যাপে না পড়ি, চায়নার ঋণের চক্রে যাতে আমরা না পড়ি, এটা হলো একটা ধারণা, আমার ধারণা। 2 নম্বর হচ্ছে ভারতের সাথে আমাদের চিরস্থায়ী আমাদের বন্ধু বলতে প্রতিবেশী ভারতসহ আমেরিকা কিংবা পশ্চিমাদের সাথে আমাদের সম্পর্কটা আরও উন্নয়ন করলে, নিশ্চয়ই সরকার সে সাথে বলছেন যে তাদের সাথে সম্পর্ক আছে, উন্নয়ন করছেন, এই জায়গাটায় আরও উন্নয়ন হওয়া দরকার। এই কারণ আমাদের যাই বলি আলটিমেটলি আমাদের রিজার্ভের কথা আসে, আলটিমেটলি আমাদের ডলার সংকটের কথা আসে, আলটিমেটলি আমাদের মূল যে এই করতে হলে ওদেরকে লাগবে। আর চায়নার থেকে আপনি ইয়েনের লোন আনবেন, ইয়েনের টাকায় শোধ করবেন কিংবা এই করবেন, ইন্ডিয়ার থেকে আপনি টাকায় শোধ করবেন, কিন্তু আমার রিজার্ভ আমার বিশ্বে আমাকে যদি স্মার্ট বাংলাদেশ করতে চান, মাননীয় প্রধানমন্ত্রী যেটা 100 বছরের পরিকল্পনা ডেল্টা প্ল্যান নিয়েছেন, সেই ডেল্টা প্ল্যান নিতে হলে বিশ্বের এইসব শক্তিধর রাষ্ট্রকে লাগবে। জি, দুটি পয়েন্টে, একটা পয়েন্ট সেই তৃতীয় শক্তির বিষয়টা আবার এসে যাচ্ছে, আর দ্বিতীয়ত হলো গিয়ে যে আমার উন্নয়নের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী এবং যেই অবস্থান আছে সেই অবস্থানের আরও উন্নয়ন আপনি প্রত্যাশা করছেন, এটা নিশ্চয়ই একটা পজিটিভ চিন্তা আপনার। এটা আমি একজন নাগরিক হিসাবেই আপনি এটা চিন্তা করছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। তো আমার ভারতের সাথে সুন্দর সম্পর্ক, চায়নার সাথে দিনকে দিন আরও ভালো সম্পর্ক করার চেষ্টা হচ্ছে, আমেরিকার সাথে যত রকমের জটিলতা হোক তারপরেও কিন্তু আমরা সেইখানেও ধরে রেখেছি। এটা কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা মনে করি একটা ভালো সাফল্য আমাদের। কিন্তু এটাও লক্ষ্য করেছেন যে ভারতের সাথে যতই ভালো সম্পর্ক হোক তারপরেও একটা শ্রেণী মিথ্যাচার করেই যাচ্ছে। এই যে ট্রানজিট দিচ্ছে, এই যে ট্রেন যাবে চলে উপর দিয়ে, এই যে আমাদের উন্নয়ন হবে অর্থনৈতিক, এইটাকেও নানানভাবে মিথ্যাচারের জায়গাটা কিন্তু বাংলাদেশে চলছেই, চলমান আছে। তো এত কিছুর পরেও এই যে তৃতীয় শক্তি, মানে আপনি যেটা চিন্তা করেছেন তৃতীয় রাজনৈতিক শক্তি, মানে আর একটা দল আসুক ক্ষমতায়, একবার এই দল আসুক, আপনি এইটাই চিন্তা করছেন, কিন্তু আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু আপনারাই তো তৈরি হতে পারছেন না। আপনারা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুবরণ করার পরে আপনারা গেলেন সব, একবার এই দিক একবার ওই দিক ভাগ। এটা তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ ভাগাভাগি করছে তা না, এবং আমাদের নেত্রী বলবে আপনারা মিলে যান বললেই যে আপনারা মিলে যাবেন, এটা তো হয় না। আর এক দলের প্রধান কি আর একটি নতুন দলকে, সেটা তো তাহলে সেটা একটা ওনাদের দলের একটা কিন্তু রেকর্ড আছে, ওনাদের দলের জটিলতা তৈরি হলো, ওনাদের দলের কোনো নেতা বা নেত্রী কখনো কখনো গিয়ে প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়েছে। এটা তো তাদের দোষ। আমি অবশ্যই তাদের কথা বলছি, সেটা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই পারে, আপনাদের ভিতরে আত্মবিশ্বাস তো আমাদেরই। এটা আমি বলি আমাদের দুর্ভাগ্য হলো গিয়ে এই যে দলগুলো যেগুলো বাংলাদেশের এখন বড় বড় দল, বিএনপি, জাতীয় পার্টি বলেন, এদের মাথা শূন্য হয়ে যাচ্ছে, এদের খালি লেজ নাড়াচ্ছে। এই যে আপনার বিএনপির অবস্থাটা দেখেন, এই যে এত চিৎকারই করুক, বেগম খালেদা জিয়া অসুস্থ, তার ছেলেকে কেন প্রধান বানাতে হবে? সে কেন দেশের বাইরে বসে বসে এই দল চালাবে? তাই কি এখানে কি কোনো মাথা নাই? এখানে কি তৈরি হতে পারে না? এখানে কিন্তু আরও ভালো ভালো অনেকে ছিল, কিন্তু ওই যে ওইখানে বসে বসে কোনদিন দল চালাতে পারে, হতে পারে। আপনাদের আবার জাতীয় পার্টি সেই একই অবস্থা দাঁড়াচ্ছে, এ নিবে না ও নিবে, এ করবে, এই ডিসিশনগুলো। এই জায়গাটা বলি আপনার সাথে সম্পূর্ণ একমত যে বিএনপির বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, তা বা একজন থাকেন লন্ডনে বসে বসে হুকুমদারি করেন, পার্টিতে অবস্থা। আমাদের ম্যাডাম অসুস্থ, উনি বাসায় থাকেন, এটা তো বাস্তব। আজকে ধরেন এই আওয়ামী লীগের কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী এখনও আল্লাহর রহমতে তার স্বাস্থ্য সুস্বাস্থ্য সব কিছু ঠিক আছে,
খোদা না করুক মাননীয় প্রধানমন্ত্রীর যখন একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী উনি 5 বছর 10 বছর 15 বছর পরে হলেও তো হয়তো ওনাকে যেতে হবে, গেলে তখন আওয়ামী লীগের নেতৃত্বের যে ক্রাইসিস হবে এটা আমার কিন্তু ফোর্সই নাও হইতে পারে। তখন তো আওয়ামী লীগ 3-4 আওয়ামী লীগ ঠিক করবে। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সেটা আমি অ্যাডভান্স বলতে পারি না যে আজকে ভবিষ্যৎ প্রজন্মকে আপনার নেতৃত্ব দেওয়ার জন্য তো আপনার একটা রূপকল্প, একটা রূপরেখা তো থাকতে হবে। আজকে আমরা তো এইভাবে যে কথা আসলো যে আমাদের গোপনও থাকতে পারে, সেটা গোপনে থাকতে পারে, অবশ্যই সময়ই বলে দেবে যে কে হুইল বি দ্য লিডার। আমি সেই কারণেই আপনি আপা সারা জীবন থাকবেন না, আমি সারা জীবন থাকবো না। আমি যেটা কি বলতে যাচ্ছি, আপনি যেটা বলেছেন এটাই রাইট, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই যখন আওয়ামী লীগে যদি কখনো কোনো ক্রাইসিস হয় তাহলে জাতীয় পার্টি এসে সমাধান করতে পারবে না, বিএনপি এসে কথা, বরং তারা বলবে ভাঙ্গো। আমি বলতেছি যে প্রত্যেকটা দলকেই এই জায়গায় তার ভবিষ্যৎ রূপরেখাটা ঠিক করা উচিত, ঠিক করা। সেই জায়গায় তো আপনারা সমস্যা। এবং আমি যেটা আপনারা একটা আমার মনে হয় মিসইন্টারপ্রিটেশনটাতে একটু দূর করার জন্য, যে আমি কিন্তু বলি না এই যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিভিন্ন জায়গায় করলো, নো। আবার রাজনৈতিক সংস্কৃতিটা, রাজনৈতিক পরিবেশটাকে এমন করা উচিত যাতে করে এখানে শক্তিশালী একটা বিরোধী দল তৈরি হয়। আপনি আজকে বিএনপি আসে নাই, আজকে এখানে একটা শক্তিশালী বিরোধী দল কেন তৈরি হচ্ছে না আমি ধরে নিচ্ছি। উনিও বলছেন যে বিএনপির মাথা নাই, জাতীয় পার্টির মাথা নাই, বা এই দলগুলো আসলে এক করতে পারছে না কেন, সেটা আলোচনা করা উচিত। আমি সেটা হ্যাঁ কেন পারছি না সেটাই বলি। সেটা পারছি না যে সেই কেউ যদি শেষের দিকে আমি 1 মিনিট শেষ করব, 2 মিনিট সময় দিই। আচ্ছা, 2 মিনিট শেষ করেন। সে না পারার কারণটা হচ্ছে আজকে একটা ভয়ের সংস্কৃতি কাজ করছে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অভাব। কিসের ভয়? ভয় আমি যদি এখন সত্যিকার ভাবে না, কিসের ভয়? প্রত্যেকটা সরকার সময় নিপীড়ন ছিল, কিন্তু বর্তমান সরকার যেটা আমরা দেখেছি যে বেশি কথা বলতে গেলে তাদেরকে নিপীড়নের ভয় হইতে হয়, নিগৃহীত হইতে হয়, এটা তো প্রমাণিত। এবং ডাক্তার ইউনূসের বিরুদ্ধে অনেক কথা ওনার আমার থাকতে পারে, কিন্তু তার মতো লোক কেউ আজকে আদালতে হাজির হইতেছে, যদি উনি আইনের ঊর্ধ্বে নয়। অবশ্যই আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজকে তার ওনারা আইনের ঊর্ধ্বে নয়, উনি করতে পারেন না। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার জন্য জেল দেওয়া হয়েছে, উনি আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে, কোর্ট। তো ওনার চিকিৎসার জন্য কেন বাধা দেওয়া হবে? কেন? আমি শেষ করি। আমি চিকিৎসার জন্য ওনাকে আজকে এক্সিকিউটিভ অর্ডারে যদি এখানে মুক্ত করে চিকিৎসা করা যেতে পারে, অতীতের রেকর্ড আছে, তাকেও বাইরে চিকিৎসা করা যেতে পারে। আমি কিন্তু একটা নাগরিক হিসাবে, আমি তো বিএনপি করি না, আমি নাগরিক হিসাবে আমার অনুভূতিটা বললাম। শেষ আপনি যে প্রশ্নটা করেছেন যে আজকে আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদের ভিতর এই আস্থাটা জন্মাইতে হবে সরকারের পক্ষ থেকে, তোমরা আমাদের সমালোচনা করো নির্দ্বিধায়, কোনো নেতিবাচক কর্মসূচি করবা না, কোনো করবা না। সুতরাং ভবিষ্যতে জনগণ যাকে পছন্দ মনে করবে তাকেই করবে, এরকম একটা পরিবেশ যদি তৈরি করা হয়। ওই যে আপনি বললেন না আমাদেরকে গৃহপালিত, কিন্তু বিরোধী দল কি সরকারের দিকে, সরকার কখন তাকে নিপীড়ন করবে, কি করবে না কি করবে, সেই দিকে তাকে রাজনীতি করে? এই ইতিহাস কি আছে? না, করে না। কিন্তু আমাদের দেশে এই বিগত 15 বছরে কি সেটা হয়েছে? বা যদি বলি আওয়ামী লীগের কথাই, আওয়ামী লীগের মধ্যে 101টা সমালোচনা আছে, কিন্তু আওয়ামী লীগ কি সরকার নিপীড়ন করলো কি করলো না সেটার দিকে তাকিয়ে রাজনীতি করেছে। পাকিস্তানি আমলের কথা বাদ দেন, বঙ্গবন্ধুর আমল থেকে এই পর্যন্ত এরশাদের আমল, আমাদের এটা আমলটাই বলি। আপনি বলেন এরশাদ স্বৈরাচার ছিল, আচ্ছা শেষ করছি এই বলে, এরশাদ বিরোধী দলের উপর যে নিপীড়নটা করেছিল, একদম আমি দর্শকদের বিবেকের কাছে ছেড়ে দিই। এরশাদে আওয়ামী লীগের বড় এক নেতা বলছে যে আপনি এরশাদে আমরা স্বৈরাচার পালি, দুর্নীতিবাজ বলি। উনি যা দুর্নীতি করছে এখনকার আওয়ামী লীগের একজন কাউন্সিলর তার চেয়ে বেশি টাকা কামায়, অর্থাৎ এটার দুর্নীতির প্রশ্নে। আর এরশাদ বিরোধী দলের উপর যে নিপীড়নটা করেছিল, আমি ধরে নিলাম যাই করেছে, নিপীড়ন করেছে, স্বৈরাচার বলেন আর সামরিক শাসন বলেন আর যে বলেন, আজকে কি তার চেয়ে কম? এই প্রশ্নটা রেখে দিলাম। অর্থাৎ এতে আমি কোনো আমি লাস্ট কথাটা হলো যে আমরা চাই যে উত্তরণ ঘটাতে। ধন্যবাদ। আমি দুইটা পয়েন্টে এখানটায়, 1 নাম্বার হলো গিয়ে যে আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে না। এই যে আমরা বসে বসে কথা বলছি, এটাও কিন্তু একটা বিশাল সুযোগ। এই সুযোগটাও কিন্তু কোনো আমলেই ছিল না। মিডিয়ার সংখ্যা আপনার অনেক, তারা স্বাধীনভাবে রাত 1টা-2টা পর্যন্ত কথা বলতে পারছে, পেপারে আসছে, এটা হলো একটা। দ্বিতীয়ত বলবো, আমি তো নিজেই ভুক্তভোগী। 1984 সালের 27শে সেপ্টেম্বর আমার বাবাকে প্রকাশ্য দিবালোকে আপনার হোসেন মোহাম্মদ এরশাদের সময়
হত্যা করা হয়েছিল অবশ্যই রাজপথে নিন্দনীয়। ছুরিকাঘাতে। এবং এটাকে সেই সময় খুনি আজমকে ভাই বলে পরিচয় করিয়ে দিয়ে এসেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তারপরেই কয়েকদিন পরেই ঘটনাটা ঘটালো, তার মাধ্যমে এই ঘটনা ঘটেছে। সেই খুনিকে নিয়ে আপনারা প্রেসিডিয়াম মেম্বার বানিয়ে বসে রেখেছিলেন, এখন সে নাই সেখানটায়, এখনও সে নানান কীর্তিকলাপ করেই যাচ্ছে। সেই সময় নূর হোসেন বলেন, তিতাস বলেন, রাইফুন বসুনিয়া বলেন, বহু হত্যা ঘটনা হয়েছে। তো আমরা যে 15 বছর আছি, দেখান তো এত বড় মাপের নেতাদের কয়জনকে আমরা হত্যা করেছি? একজনকে করলেই তো আমাদের পতন হয়ে যেত। আমরা তো এই ধরনের কাজ করি নাই। আপনি কেন বলেন? আমরা কিন্তু না, আমরা কিন্তু অনেক না, মোটেও না। আপনি দেখান সেখানেও কাউকে হত্যা করেছি এটা বলতে পারবেন না। আমরা সহিষ্ণু, আমরা কিন্তু অনেক সহিষ্ণু অবস্থায় আছি। হ্যাঁ, বিচার করেছে জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা, বিচার করেছে কাদের? রাজাকার আলবদরদের বিচার করেছে। এইটা বলতে পারেন আপনি অত্যাচার নির্যাতন, এটাকে কি অত্যাচার নির্যাতন বলবেন? কিন্তু আপনার প্রকাশ্য দিবালোকে তারা হয়তো অনেক বড় বড় প্রোগ্রামগুলো করে যাচ্ছে, কিন্তু ইদানিংকালে আপনি লক্ষ্য করেছেন 21শে আগস্ট বোমা হামলা করে যে আওয়ামী লীগকে শেষে করে দিতে চেয়েছিল, এর চেয়েও বড় অত্যাচার আমরা করেছি, আপনি বলেন। তো এখন কথা হলো যে রাজনীতি করলে তো আন্দোলন করতেই হবে। আমরা কিন্তু আন্দোলন করেছি রাজপথে, আমাদের সিনিয়র নেতা সেই নাসিম ভাই বলেন, মতিয়া আপা বলেন, তারা অত্যাচারিত হয়েছে, অনেক কিছুই হয়েছে রাজপথে। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই এবং জনগণকে সম্পৃক্ত করেছি। মূল কথাটা হলো যেই দলে আছে আন্দোলন করছে তারা জনগণকে সম্পৃক্তই করছে না। তাদের খালি লক্ষ্য হলো ওই সিংহাসন, এবং এই সিংহাসনটা কেমনে নিবে, ওই কীভাবে সাহায্য নিবে, কিভাবে অমুক দেশের সাহায্য নিবে, কিভাবে শেখ হাসিনা ভাবে অপপ্রচার চালাবে। তো আমি বলবো যে এইসব কথা নয়, কথা হলো গিয়ে আসেন আমরা সবাই দেশকে ভালোবাসি, আর একটু দেশটা আসলেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, এই উন্নতিটা যেন আমরা ধরে রাখতে পারি। আপনার সাথে সব মত মিলিয়ে দেশটাকে আমরা উন্নত করতে চাই। রাজপথের রাজনীতি, নেগেটিভ রাজনীতি আমরা করতে চাই না। স্মার্ট বাংলাদেশ করার জন্য মেধা মননের বিকাশ দরকার, আন্দোলনের যেটা যৌক্তিক আলোচনার মাধ্যমে এটা সমাধান করা দরকার, শিক্ষকদেরকে আস্থায় এনে তাদের মর্যাদা দেওয়া দরকার। এই কথাগুলি বলেন। ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, গ্রাম এখন শহরে ছাত্র শিক্ষকদের কথাটা বলেন, এটা জনগণ জানতে চায়। ধন্যবাদ, আমার হাতে সময় নেই, সময় বলবো আমি এক লাইনে বলে দিচ্ছি, আপনি এক লাইনে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গুলাম সরোয়ার মিলন এবং মিস মেহরা প্রচুমকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে দুর্নীতি আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, নির্বাচন, গণতন্ত্র, বৈদেশিক সম্পর্ক। কিন্তু মূল সংকট একটা জায়গায়, সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের মধ্যে খুব একটা আছে সেটা মনে হয় না, এবং সংকটটা আসলে রাজনীতির সংকট, এবং সেটাই আসলে বাংলাদেশের এখন সর্বাগ্রে ফিক্স করা দরকার। এখানে অনেক রকমের কথা হচ্ছে, কে কাকে রাজনীতি করবার সুযোগ দিবে, কে কাকে তৈরি করে দিবেন, কার কী দায়িত্ব। মূল কথা হচ্ছে যে প্রত্যেকের রাজনীতিটা নিজেকে ঠিক করতে হবে, প্রত্যেকটা দলগুলোতে রাজনীতি থাকতে হবে, সেটা অনুপস্থিত। সামগ্রিকভাবে দেশেও রাজনীতিটা অনুপস্থিত। কাজে রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত আমরা ফিক্স না করতে পারবো, ঠিকঠাক না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত অর্থনীতি সহ অন্যান্য জায়গায় যে সংকটগুলো আলোচনা হয়েছে, কম বা বেশি মাত্রার পার্থক্য থাকতে পারে, সেই সংকটগুলো কিন্তু থাকবেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।